দর্শক স্বাগত সবাইকে এনটিভির নিয়মিত আয়োজন। এই সময় আপনাদের সাথে আছি আমি হাসানুল শাওন। দর্শক, চলমান অর্থনৈতিক নানা চ্যালেঞ্জের মধ্যে ঘুরে ফিরে আলোচনায় আসছে আর্থিক খাতের নানা অনিয়ম আর দুর্নীতির খবর। এসবের মাধ্যমে দেশের বড় বড় প্রতিষ্ঠানগুলোতে যে সুশাসন নিশ্চিত হচ্ছে না সেটি বারবার প্রমাণ হচ্ছে, যার খেসারত দিচ্ছে রাষ্ট্র এবং রাষ্ট্রের জনগণ। আর্থিক খাতের সংস্কার এবং সুশাসনের বিষয়ে আজ আমরা কথা বলবো। এছাড়াও আমরা যেটি দেখছি যে কোটা, সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলনের রাজপথ উত্তাল। তো সেসব বিষয় নিয়েও আমরা আলোচনা করব। আমাদের সাথে এই জন্য আলোচনায় অংশ নিচ্ছেন দুজন অতিথি। আছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আরও আছেন সিনিয়র সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা। স্বাগত আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে। সৈয়দ ইশতিয়াক রেজা, আপনার কাছেই শুরুতে একটু জানতে চাচ্ছি যে আজ আমরা সারাদিন দেখছি যে সরকারি চাকরিতে কোটা বিরোধীদের যে আন্দোলন, শিক্ষার্থীদের এই আন্দোলনকে আসলে কিভাবে মূল্যায়ন করবেন? অনেক ধন্যবাদ। 2018 সালে আর পর আবার নতুন করে কোটা আন্দোলনটা শুরু হয়েছে। তখন যেভাবে অ্যাব্রাপ্টলি বাতিল হয়ে গিয়েছিল সব কোটা, সেটাও যেমন আমার কাছে খুবই অদ্ভুত লেগেছিল, আবার এইভাবে ফিরে আসাটাও আমার কাছে মনে হচ্ছে একটা খুবই অদ্ভুত ঘটনা, এবং ফিরে এসেছে আদালতের রায়ের মাধ্যমে। এখন যেটা হচ্ছে, কিছু বলতে গেলে আবার আদালতের বাইরে যায় কিনা সেটাও চিন্তার বিষয়। দেখেন, কোটা পৃথিবীর নানা দেশে আছে, এটা শুধু আমাদের এখানে আছে তা নয়। ভারত পাকিস্তানে বড় আকারেই কোটা আছে, কিন্তু কোটাগুলোর লক্ষ্যমাত্রা হলো পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সাহায্য করার জন্য, একটা ভারসাম্য আনার জন্য। যেমন এবার আমি এই বিষয়ে পড়তে গিয়ে দেখলাম আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে ব্ল্যাকদের জন্য কোটা আছে, সব জায়গায় না, কোথাও কোথাও যেখানে তারা বেশি পিছিয়ে আছে সেই সব ক্ষেত্রে তারা যেটা করে, কানাডাতেও আছে, আমি দেখলাম নরওয়ে, ফ্রান্স, এসব জায়গায় আছে। ওদের একটা সিস্টেম আছে পজিটিভ অ্যাফার্মেটিভ সিস্টেম, অর্থাৎ পজিটিভ ডিসক্রিমিনেশন। আপনি ডিসক্রিমিনেশন করছেন কিন্তু পজিটিভ ডিসক্রিমিনেশন করছেন, এবং এই ক্ষেত্রে ব্ল্যাক আছে, কোথাও কোথাও প্রতিবন্ধী আছে, কোথাও কোথাও নারী আছে, নারী কোটা আছে। যে নরওয়েতে নারী কোটা আছে, আমি দেখলাম ফ্রান্সেও নারী কোটা আছে, কিন্তু ব্রাজিলে একটা বিশাল কোটাই আছে ফর দি ডিস্টিটিউট পিপল, খুব হতদরিদ্র মানুষের জন্য। কিন্তু এগুলা কোনোটাই কম্পিটিটিভ সিস্টেমকে ব্যাহত করে না। কিন্তু এগুলো করা হয়েছে, মজিদ ভাই আরও ভালো বলতে পারবেন, সরকারি চাকরি করেছেন, এমন সব ক্যাডার আছে, নন ক্যাডার আছে, যে পোস্টগুলো পূরণ করলে বেসিক জায়গাগুলো এফেক্টেড না হয়, তারা সেইভাবে এগুলোকে ম্যানেজ করেছে। আমাদের এখানে বাস্তবতা আছে, যেমন সরকারি চাকরিটা আমাদের এখানে যত আরাধ্য, যত আকর্ষণীয়, পৃথিবীর অন্যান্য দেশে তো তা নয়। ফলে একটা সরকারি চাকরির জন্য যে মানুষের মরিয়া অবস্থান, সেখানে যখন সে কম্পিটিশনে আরেকটা মানুষকে দেখে, তখন সে স্বাভাবিক কারণে একটা রিয়াকশন তার ভিতরে হচ্ছে। বাংলাদেশের জন্মে মুক্তিযোদ্ধাদের অবদান কোনোভাবে অস্বীকার করা যাবে না, এবং তাদের কারণেই আমরা একটা স্বাধীন দেশে বাস করছি। এবং একথা সত্য যে যারা শহীদ হয়েছে মুক্তিযুদ্ধে 1971 সালে, তাদের প্রচুর পরিবার, আমি সাংবাদিক হিসেবে প্রান্তিক জায়গায় ঘুরে দেখেছি, 71-এর অভিঘাত এখন পর্যন্ত অনেক পরিবারকে খুব কষ্টের মধ্যে রেখেছে। সেই বিধবা নারী খুব একা হাতে সন্তানদের মানুষ করেছেন। আবার যারা যুদ্ধাহত হয়েছেন, যে সমস্ত নারী সেই সময়ে লাঞ্ছিত হয়েছেন, এরা প্রত্যেকে কিন্তু জীবনে অনেক বেশি লাঞ্ছনার ভিতর দিয়ে গেছেন। তাদের অনেকের আর্থিক অবস্থা পুরো পরিবারের এখনও ভালো যাচ্ছে না। আমরা যে শহরে নাগরিক মুক্তিযোদ্ধা দেখি, তাদের কিন্তু আসলে দেখে পুরো সিচুয়েশনটা জাজ করা যাবে না। সুতরাং আপনি যখন কোটা জিতছেন 30%, সকলে কিন্তু, বিশেষ করে এই কোটা চলে যাচ্ছে নাগরিক মুক্তিযোদ্ধারা, যারা ক্ষমতা কাঠামোর ভিতরে অবস্থান করছে, এরকম মানুষদের কাছে চলে যাচ্ছে কিনা এটা ভাবনার বিষয়। তাই আমি মনে করি এটা খুব সুচিন্তিত মতামত দরকার, এবং এটার মাধ্যমে আমি এই যে জেদাজিদিটা থেকে বেরিয়ে আসা দরকার। 56% কোটা নিঃসন্দেহে বেশি, এটাকে কিভাবে কমানো যায়, মুক্তিযোদ্ধাদের বিষয়টাও বিতর্কের বাইরে কিভাবে নিয়ে এর একটা সমাধান করা যায়, সেটাই ভাবনা চিন্তা করা উচিত। জি, ডক্টর আব্দুল মজিদ, মানে সৈয়দ ইশতিয়াক রেজা যেমনটি বলছিলেন যে মানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে দেওয়া, মানে আপনি তো আমলাতন্ত্রের শীর্ষে কাজ করেছেন দীর্ঘদিন, আসলে মানে সেই উদ্দেশ্য হাসিল হয় কিনা? ধন্যবাদ। আমি একটু প্রায় 100 বছর আগে একটু পিছিয়ে যাই। মুসলমানরা, ভারতবর্ষের মুসলমানরা, বিশেষ করে মুসলমানরা চাকরি বাকরিতে খুব পিছিয়ে ছিল, পারতেছিল না। তখন শতকরা 45% মুসলমান বা এরা পাবে, এরকম একটা আন্দোলন বা ব্যবস্থা তখন করা হয়েছিল দুই বঙ্গে একসাথে। তখন বুদ্ধির মুক্তি আন্দোলন যারা করেছিলেন 1919 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রতিষ্ঠিত হয়েছিল, তারা 5 বছর করেছিলেন, বুদ্ধির মুক্তি আন্দোলন করেছিলেন।
সেখানে তাদের শিক্ষা পত্রিকার সেখানে এই শতকরা ৪৫ নাম দিয়েই একটা খুব কড়া একটা আলোচনা প্রবন্ধ আবুল হোসেন এবং কাজী আব্দুল ওদুদ ওনারা এগুলো করেছিলেন। সেখানে ওনারা এই কথাটাই বলেছিলেন যে মুসলমান বা যেই হোক সে তার যোগ্যতা দিয়ে বড় হবে, ভাগে পাবে, কারণ সে সেইভাবে যেই অবদান পাবে। সে কেন এইরকম একটা হীনমন্য যে তুমি তো ৪৫%-এর একজন। হ্যাঁ, ওনারা ওইভাবে দেখেছিলেন ব্যাপারটাকে যে তুমি হীনমন্য হয়ে এটা ভাগের থেকে আসছো কেন, তুমি কম্পিটিশন করে আসবে, তোমার জন্যে থাকবে কেন, সেটা একটা বিষয় ছিল। তারা কিন্তু ওইভাবে ব্যাপারটা দেখেছিলেন। ইশতিয়াক ভাই কথাটা ঠিকই বলেছেন, কোটা থাকতে হবে বা কোটা থাকে বা আছে, কিন্তু সেটার একটা উদ্দেশ্য বিধিও খুব স্পষ্ট করা থাকে। সেটা বিশেষ বিশেষ জায়গায় কম্পিটিশনের অংশ হিসেবে আসে না বা থাকা উচিত না। যেমন আমি বলি, আমি একটা খুব বড় একটা ক্যাডারের একটা পোস্টে আমি পরীক্ষা নিচ্ছি। হ্যাঁ, এখন একজনের জন্য যদি একটা কোটা যদি নির্ধারিত করে থাকে, মহিলাদের কোটা এক জিনিস, কারণ মহিলারা তারা নিগৃহীত, তাদের একটা সিস্টেম আছে এ করে থাকে। এরকমভাবে যদি থাকে যে দেখা গেল একজন ৮০ পাইছে, ভালো ছাত্র, তার এখানে আসা উচিত, কিন্তু সে ওই ভাগ যখন হয়ে যাচ্ছে, কোটার ভাগ হয়ে যাচ্ছে যখন, তখন একজনের ওই যে কয় পার্সেন্টেজ সেটা দিতে যেয়ে তাকে সে হয়তো ৩৬ পাইছে, তারও সে এসে পেয়ে যাচ্ছে চাকরিটা, আর ও ৮০ পেয়েও ও চাকরিটা পাচ্ছে না। সংখ্যাটা ওখান থেকেই আসছে, মানে বিষয়টা ওখান থেকে আসছে। বলছে যে আমি এত কষ্ট করে এত করে উঠতেছি, কিন্তু আপনি এই ভাগাভাগির সময় যেয়ে আরেকজনের হচ্ছে। মহান মুক্তিযোদ্ধা, তাদের প্রতি সমগ্র জাতির আজীবন কৃতজ্ঞ প্রকাশের কোনো ভাষা নেই, এ ব্যাপারে কোনো কথা হবে না। কিন্তু কথা হচ্ছে যে এই জায়গাগুলোতে এসে যখন হয়ে যাচ্ছে, একটা ডিফারেন্স তৈরি হয়ে যাচ্ছে। একজন ৮০ পেয়েও সে আসতে পারতেছে না, আরেকজন ৩৬ পেয়েও সে আসতেছে। এসে হচ্ছে কি, ওর জন্যই একটা কিছুটা ওই যে আমি ৪৫.৫ যে ব্যাপারটা বললাম, ওই রকম হয়ে যাচ্ছে, আর ও ওখানে থাকতেছে না। সুতরাং এখানে এমন একটা জিনিস হওয়া উচিত, মহান মুক্তিযুদ্ধের তাদের সকলকেই উনি বলছেন, এটা তাদেরকে মানে সহায়তা করবার আরও পদ্ধতি আছে, আরও করা যেতে পারে। তাদের প্রয়োজন হলে তাদের শিক্ষাবৃত্তি দেওয়া হোক বা আরও কত কিছু করা যেতে পারে। তাদেরকে এখানে এনে, ওই যে ইশতিয়াক ভাই একটু কিন্তু ইনডিরেক্টলি করেছেন, যে তাদেরকে বরং নিয়ে এখানে তাদের মর্যাদাকে বা তাদের অবস্থানকে একটু হয়ে যাচ্ছে। বিষয়টা সেই দিক থেকে দেখতে হবে, এবং সেইভাবে দেখা হবে কি না আমি আর ওই খুব ডিটেল জানি না, এই জন্যই আমি মন্তব্য করা থেকে খুব বিরত থাকছি। আমি শুধু বাইরের থেকে এইটুকু যেটা মনে করি যে কোটা বিরোধী আন্দোলনের মূল বিষয়টাকে, ডেপনেসটাকে বুঝতে হবে। কারণ আমার এখানে কম্পিটিটিভনেস বাড়তেছে, আমার এখানে আমি এত শিক্ষিত লোক তৈরি করতেছি, কিন্তু আমার ছেলেরা টিকতে পারতেছে না, কাজ করতে পারছে না। বিদেশিরা এসে আমার চাকরি করে যাচ্ছে, $10 বিলিয়ন নিয়ে যাচ্ছে, কারণ আমি ভিতরে ওই তৈরি করতে পারিনি, ডিম্যান্ডটা তৈরি করতে পারিনি, কারণ ও লেখাপড়া জানে না, ভালো জানে না, স্মার্ট না ইত্যাদি। তা আমার এখানে কম্পিটিশনের পরিবেশ তৈরি করতে হবে। পরিবেশ তৈরি করলেই আমি সেখান থেকে আমি ডিম্যান্ড করে আমি ভালো লোক নিয়ে আসবো। জাপানে কিন্তু আপনার যখনই ইন্টারমিডিয়েট পড়ে বা ডিগ্রি পড়ে, তখনই জাপানি কোম্পানিগুলো চুজ করে যে প্রথম 10 জন যারা, তাদের বলে দেয় এই তুই আমার সুমিদমতে আসবি, ওরে 10 জনকে বলে দেয় যে তুমি আমার টয়োটাতে আসবা। হ্যাঁ, এবং ওর পড়ার খরচও দেয়, জানে যে এই ব্রিলিয়ান্ট ছেলেটা এসে আমার কোম্পানিতে জয়েন করবে এবং এখান থেকে সে রিটায়ার করবে। ওদের চাকরি কিন্তু লাইফ লং চাকরির সিস্টেম আর কি, এক মিনিস্ট্রির লোক আর এক মিনিস্ট্রিতে যাবে না, ওইভাবে তারা গড়ে তোলে। এখানে এসে দেখা যাচ্ছে যে যখন একটা কম্পিটিটিভ পরীক্ষা হচ্ছে, সেখানে এসে সকলে সমানভাবে কম্পিটিশনের মধ্যে আসতে পারতেছে না। ফলে একটা অফিসে 36 পাওয়ার লোকও আসতেছে, আবার 65 পাওয়ার লোকও আসতেছে। তো তখন তো কে কার কী অবস্থা, ওই যে গুড মানি ড্রাইভ হবে ব্যাড মানি ড্রাইভ হবে গুড মানি টাইপের একটা সিচুয়েশান তৈরি হচ্ছে। সুতরাং এখানে পলিসিগতভাবে দেখতে হবে। অবশ্যই ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ যারা মহিলা বা যেসব কোটার কথা বলা হচ্ছে, প্রত্যেকেরই অবদানকে করতে হবে, প্রোটেক্ট করতে হবে, রক্ষা করতে হবে।
মুক্তিযোদ্ধাদের সকলেরই, কিন্তু নট অ্যাট দ্য কস্ট অফ কম্পিটিটিভনেস এবং সেই জায়গাটা খেয়াল রাখার বিষয়। আমি এইটুকুই পর্যন্ত, এর বেশি আমি কমেন্ট করছি। মানে প্রতিযোগিতার সক্ষমতা তৈরি করতে পারছি কিনা আমরা, বা আমাদের সেইটারও কিন্তু ভিন্ন দৃষ্টিভঙ্গি আছে। কিছুদিন আগে ভারতে সংরক্ষণের বিরুদ্ধে একটা আন্দোলন হয়েছিল, ওরা রিজার্ভেশন বলে, আমরা কোটা বলি। সেখানে কিন্তু এই কথাগুলো এসছে, আসার পরে কিন্তু দিল্লি ইউনিভার্সিটি, তারপরে আরও কলকাতা ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, সব জায়গাগুলোতে এই বিতর্কগুলো উঠেছে। সেখানেও মেধা সম্পর্কেও আবার বলা হয়েছে যে মেধা কথাটাও কিন্তু খুব রিলেটিভ। যেই ছেলেটি ক্যাডেট কলেজে পড়ে অথবা কোনো খ্রিশ্চান মিশনারি স্কুলে পড়ে, ঢাকার আইডিয়াল কিংবা ভিকারুন্নেসা বা হলিক্রসে পড়ে, এবং তার যখন একাধিক মাস্টার রাখার ক্ষমতা আছে, আর যেই ছেলেটি আয়লা আক্রান্ত স্কুলে পড়ে, সেখানে কোনো শিক্ষক নাই, কোনো কাঠামো নাই, সেখানে কোনো কিছু বলতে নাই, কিছুই নেই, তো ও মেধাবী হলেও তো সে তার এটা প্রকাশ করতে পারবে। সুতরাং মেধাটাও যে খুব আসলে একটা অর্থে কিন্তু সুবিধাবাদের জায়গায় আছে, কিন্তু বাংলাদেশের মতন দেশগুলোতে, ইউরোপ আমেরিকায় যেমন প্রত্যেকের একই শিক্ষা, রাষ্ট্র সেটা নিশ্চিত করছে, আমার এখানে তো সেটা হচ্ছে না। বলে আপনি কিন্তু মেলাতে পারবেন না। আপনি দেখবেন যে ইংলিশ মিডিয়াম স্কুলেরা ছেলেমেয়েরা কর্পোরেট জব সব পাচ্ছে, কারণ হলো তারা খুব ভালো ইংরেজি বলে। মানে ওদেরকে মেধাবী বলবেন আপনি? তা তো নয়, তাই না? প্রচুর ছেলেবেলে সে তো ইংরেজি জানে কিন্তু মেধাবী, অঙ্ক জানে কিন্তু সে তো ইংরেজিটা জানছে না। এইগুলো মেধার বিষয়টাও চিন্তা। আমার প্রশ্নটা হলো, কথাটা হলো ন্যায্যতার জায়গাটা নিশ্চিত করা, যে মানে এটা রাগারাগির জায়গা থেকে বেরিয়ে এসে সমাধানের পথ খোঁজা, তাই না? সেটাই করা উচিত। কতটুকু দিবেন, কি দিবেন না দিবেন, এইটার একটা আলোচনা তো হতে পারে, আলোচনাটার জায়গাটা যেন থাকে। সেক্ষেত্রে মানে এই যে সরকারি চাকরিমুখী বা কোনো উপায় নেই। আবার আমরা যদি দেখি যে আমাদের সবচেয়ে বড় খাত আরএমজির দিকে যদি তাকাই, সেখানে টপ লেভেলে, টপ ম্যানেজমেন্টে আমাদের শ্রীলঙ্কা, ইন্ডিয়া থেকে হায়ার করে যেটা উনি বলছিলেন, সেটা আমরা তৈরি করতে পারছি না। মানে সেই জায়গাটা আসলে দুর্বলতাটা কোন জায়গায়? আমাদের শিক্ষা ব্যবস্থার প্রায়োগিক দিকটা খুব বড় ধরনের প্রবলেমের জায়গায় গেছে। আজকের পৃথিবীর সাথে আমরা রান করতে পারছি না এই কারণে যে আমরা দেদারসে বিশ্ববিদ্যালয় খুলেছি, এখন 116টার মতো বিশ্ববিদ্যালয়, কিন্তু আমরা মান উন্নয়নের দিকে নজর দিইনি। আমাদের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার মধ্যে সমস্যা আছে, আমাদের সিলেবাসগত দুর্বলতা আছে, স্কুলগুলোর কাঠামোগত দুর্বলতা, শ্রেণীকক্ষে ভালো মাস্টারের অভাব আছে। আপনাকে শুরু করতে হবে প্রাইমারি স্কুল থেকে। ওখানে যদি ভালো এনরোলমেন্ট হয়, ভালো শিক্ষা হয়, বুনিয়াদী শিক্ষাটা রাইট থাকে, তাহলে যত উপরে আসবেন ততই কিন্তু আপনি ভালো ছাত্রগুলো চেকে চেকে উপরে আসতে থাকবে। সেই কাজটা কিন্তু আমাদের এখানে হচ্ছে না। আরেকটা হলো, আমাদের এখানে দক্ষ জনশক্তি তৈরির জন্য কোনো ধরনের পরিকল্পনাই নেই। আমরা করছি কি লাখ লাখ MA পাস, BA পাস, MBA, BBA। আমি একবার কয়েকটা রিপোর্টার নিব বলে পত্রিকায় বিজ্ঞাপন দিলাম, আপনি বিশ্বাস করবেন না, 70% আছে MBA, BBA। হ্যাঁ, এটা আমরা সবাই মাস্টার্স করি। হ্যাঁ, আমাকে একজন ইনভেস্টর বললেন যে উনি একটা টেকনিক্যাল লোক নেবেন, দেখা গেল যে উনি মাস্টার ডিগ্রি পার যত ছেলে পেলে পাচ্ছেন, ওই মেশিন অপারেটর তিনি সেরকম করে পাচ্ছেন না। তো একটা সিমেন্ট কোম্পানির জেনারেল ম্যানেজার হওয়ার মতন লোক আমার তৈরি হয় না। ফলে বেশিরভাগ সিমেন্ট কোম্পানির GM দেখবেন ইন্ডিয়ান অথবা শ্রীলঙ্কান, ওই টেকনিক্যাল লোক। এই জায়গাগুলো আমাদের একটু চিন্তা করার দরকার আছে। আমাদের শিক্ষা ব্যবস্থায় পরিকল্পনা দরকার, যে আমি লক্ষ লক্ষ MA, BA কেন করছি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আমরা একটু অর্থনীতির আলোচনায় যেতে চাই। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আমরা রাজস্ব খাত নিয়ে শুরুতে যদি বলি যে সংস্কারের তাগিদ একটা দীর্ঘদিনের আমরা দেখছি, সেক্ষেত্রে আধুনিকায়নের অনেক বিষয় আসছে, আমরা অনেক প্রজেক্ট দেখেছি বছরের পর বছর ধরে চলে, কিন্তু কাঙ্ক্ষিত আধুনিকায়নে আমরা যেতে পারছি না। মানে আপনার কাছে কি মনে হয়, মানে এই জায়গাটায় দুর্বলতাটা কি আমাদের? NBR এর ক্ষেত্রেই যদি বলেন। না, এখানে হচ্ছে কন্টিনিউইটির, কনসিস্টেন্সির অভাব। 1990 থেকে আমার একটা বই আছে, ওই আমার NBR এর দিনগুলি, ওখানে আমি এক তালিকা করে দিয়েছি। 1990 সাল থেকে এই পর্যন্ত NBR এ যতগুলো প্রকল্প নেওয়া হয়েছে, অধিকাংশই হেডিং হচ্ছে কম্পিউটারাইজেশন, ডিজিটাইজেশন, অটোমেশন এই জাতীয়, কিন্তু হয়নি। কেন হয়নি? এটা হচ্ছে প্রথম কারণ হচ্ছে যে এর যারা প্রকল্প পরিচালক থাকেন তারা সরকারি চাকরি, বদলিযোগ্য চাকরি,
ঠিক আমরা ওই বড় বড় প্রকল্পে যেমন প্রকল্প পরিচালক নিয়ে সমস্যা দেখি না, এরা মনে করে আমি একটা জায়গায় ভালো পোস্টিংয়ে ছিলাম, আমার আইনি এখানে প্রকল্প পরিচালক বানানো হয়েছে, আচ্ছা ঠিক আছে এখানে কদিন কোনো রকমে চালিয়ে যাই, যেয়ে আবার এই যেই 2 বছর শেষ হবে 3 বছর শেষ হবে সে চলে গেছে। ওই কনসালট্যান্ট কি রিপোর্ট দিয়ে গেছে বা কি করতে হবে এটা তার আর সে কন্টিনিউ করে নাই বা দেখে যায়নি। আচ্ছা নেক্সট আবার যে এনবিআরের নেতৃত্ব বা সব জায়গায় তো চেঞ্জ তো হয়, চেঞ্জ হলেই আমাদের কালচারের একটা বড় নিয়ম হচ্ছে আগের যিনি ছিলেন উনি যা করে গেছেন সব বাদ, আমি আবার নতুন করে শুরু করবো। এই কালচারটা আসলো কোথায়? এটা ওই মানে আমাদের সংস্কৃতি সেই আমার মনে হয় ম্যাকেলে বা তার ওই যে বাঙালিদের সম্বন্ধে যেসব কথাগুলো বলি না, আমরা কথা বেশি বলি শেষ করি না, কাজের ওখানেই আসে এগুলো ব্যাপারটা, এটা ওখান থেকেই আসছে যে আগের লোক আচ্ছা ইয়ে থাকবে না, ও যেহেতু আগের লোক। কিন্তু একটা কন্টিনিউটির যে একটা ব্যাপার আছে, আমি রিলে রেসে আমি নেক্সট ম্যানকে যদি আমি ভালোভাবে যদি এই টসটা না দিয়ে যেতে পারি তো তাহলে তো উনি ওই বাকি অংশটা শেষ করতে পারবেন না। কিন্তু আমাদের রিলে রেসের কনসেপ্টে এখানে বড় সমস্যা, ওইটা থাকে প্রত্যেকবার নতুন করেই শুরু হয়, হ্যাঁ ফিনসে বাতলাও আর কি, আর একবার শুরু করো, এইরকম টাইপের করে করে প্রকল্পগুলোর কন্টিনিউয়েশন হয় না। এটা গেল একটা দিক। আর একটা দিক হচ্ছে মানুষ সংস্কার সহজে গ্রহণ করে না যারা দুই পক্ষ থাকে, স্বাভাবিক। যেমন আপনার একটা নদী আছে, তার দুই পারে পাড়া নিয়ে আসে, ওই মাঝি পার করে, দুই ধারে দোকানপাট আছে, ওই যারা যায় তারা ওই নৌকার অপেক্ষায় থাকে, ওখানে একটু চা বিড়ি বিস্কিট খায়, এইভাবে একটা গড়ে উঠছে। এখন যদি ও শোনে যে এখানে একটা ব্রিজ হবে, ব্রিজ হওয়া মানে এরপরে লোক এখানে আর এই নৌকায় পার হবে না, তখন ওই দুই পারে যারা দোকানদার ছিল, মাঝিরা ছিল, তারা পরিষ্কার বলতেছি দোয়া করতে থাকে ব্রিজটা যেন দেরি হয়, ব্রিজটা যেন না হয়, আন্দোলনও করে। যাই হোক না করলো এটা করে, এটা যে কোনো একটা সংস্কারে এই যারা ওই বৃন্দবদ্ধের ভিতরে যারা আছে ওর বাইরে দে ক্যান নট থিঙ্ক ওভার। মানে সেটা কি মানে এনবিআর এর ভেতর থেকে নাকি যারা করদাতা তাদের পক্ষ থেকে? আমার বেশি করে বলার দরকার তো নাই, এটা তো খুব বোঝা যাচ্ছে স্পষ্ট। কারণ আমরা যেটি আমাদের অভিজ্ঞতা, করদাতারা কিন্তু এই যে ইটিআইএন নিতে হয়, এখন তো অনলাইনে নিতে হয়, সেটা তো তারা নিচ্ছে, 1 কোটি ছাড়িয়ে গেছে, তারপরে অনেকে অনলাইনে রিটার্নও দিচ্ছে, ভ্যাটেরটা যদি এখনো দেওয়া যাচ্ছে না, মানে করদাতারা তো চায় যাতে ফিজিক্যাল কন্ট্যাক্টটা না হোক, তারপরেও মানে এটা হচ্ছে না কেন? মানে আপনার না এই সব কথা এখানে রাত্রি 11:30টার সময় বলা ঠিক হবে না। আমি পরিষ্কার এটা বলতে চাচ্ছি যে দুই পক্ষের লাগবে সংস্কারপন্থী হতে হবে। ও মনে করে যে ঠিক আছে আমি আগে ওর সাথে একটু তদবির করে টরে এটা কাজ করে নিতে পারতাম, এখন এটা ডিজিটাল হয়ে গেলে তো আর এখানে আমি ম্যানিপুলেট করতে পারবো না, সুতরাং এটা যত দেরি হয় তত ভালো। এই পক্ষও মনে করে যে আমার কাজ কমে যাবে, আমার তো ইনভলভমেন্ট কমে যাবে। আমি এটা অত স্ট্রং করে বলতে চাচ্ছি না, কিন্তু এটা বুঝতেছি যে এই যে কন্টিনিউইটি কনসিস্টেন্সির ব্যাপারটাতে সমস্যা থাকে, সেইটার কারণেই কিন্তু এই অনলাইনিং জিনিসগুলো দেরি হচ্ছে। যে জাতি একটা পদ্মা সেতু বানাতে পারে এত স্ট্রংলি, যে জাতি এই কয়েকদিনের মধ্যে একটা পানি ভবন বানাতে পারে, ওই যে ইয়েতে গ্রিন রোডে, ওটা ছিল রিভার রিসার্চ ইনস্টিটিউট, সেটা অত বড় বিল্ডিং বানাতে পারে, এতটা বিল্ডিং বানাতে পারে, কিন্তু এনবিআর ভবন বানাতে পারে না। এনবিআর ভবন তাড়াতাড়ি হয় না। আপনি অডিট ডিপার্টমেন্টের একটা অডিট কমপ্লেক্স আছে, এখন হয়েছে 30 বছর লাগছে। না তো হয়েছে, কি হয়েছে, ও হতে হতে তো তার সব চেঞ্জ হয়ে গেছে, ওই হওয়া তো কাজ হচ্ছে না। তো সুতরাং পয়েন্ট হচ্ছে যে যথাসময়ের কাজ যথাসময়ে করার জন্যে থাকতে হবে, নেতৃত্ব থাকতে হবে। আমরা যখন বলি এনবিআর সক্ষম হচ্ছে না, তখন প্রশ্ন উঠে এনবিআরকে সক্ষম করার দায়িত্ব কার? এনবিআর কি নিজে নিজে সক্ষম হবে না, সেখানে ওটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, রাষ্ট্রকে তাকে করতে হবে, তার কেন প্রকল্পগুলো শেষ হচ্ছে না এটা দেখতে হবে, জবাবদিহির পয়েন্টে আসতে হবে, এটা একটা। আর একটা হচ্ছে আগ্রহটা তাদের পক্ষ থেকেও আসতে হবে। কিন্তু সে যদি মনে করে যে 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আসতেছে, মানুষের ভিতরে যেটা হবে যে ম্যান অ্যান্ড মেশিনের ভিতরে যুদ্ধ হবে সামনে, তো ম্যান অ্যান্ড মেশিন তখন দেখবে ম্যান দেখবে যে আমার তো চাকরি চলে যাবে, আমার তো চাকরি হচ্ছে না, থাকবে না,
তো তখন ওই জিনিসটাকে সেইভাবে আনতে হবে, দ্রুত একটা পয়েন্টের ভিতরে জি, আনতে পারলে বুঝতে পেরেছি। সংস্কার বুঝতে একটু ব্যবসায়ীদের কাছ থেকে আমরা হয়রানির অভিযোগ বিভিন্ন ভ্যাটের ক্ষেত্রে বিশেষ করে বেশি শুনি। মানে সেই কর ব্যবস্থায় মানে এক ধরনের মানে করদাতা বান্ধব পরিবেশের কথা দীর্ঘদিনে বলেছে। আমরা আধুনিকায়নের কথাও কিছু ডক্টর আব্দুল মজিদ বলছিলেন। মানে আপনার কাছে কি মানে ইদানিং সাম্প্রতিক সময়ে কিছু দুর্নীতির অভিযোগও আমরা দেখছি বড় বড় কর্মকর্তাদের বিরুদ্ধে এনবিআর। মানে সার্বিকভাবে আসলে এই জায়গাটায় সুশাসন নিশ্চিত হচ্ছে না কেন, বা এই আধুনিকায়ন আমরা যেতে পারছি না কেন? রিফর্মের ভয়টা তো আমাদের মধ্যে আছে, এবং এন্টি রিফর্ম একটা কালচারই আছে আমাদের সর্বত্র, ইভেন পলিটিক্যাল জায়গায়ও আছে। কিন্তু ব্যবসায়ীদের যে কথাটা বলেছেন, আমার কাছে যেটা মনে হয় যে সবচেয়ে বড় সমস্যা আমাদের এনবিআর এর কর্মকর্তাদের এক্সট্রিম ডিসক্রিশনারি অথরিটি। তাদের যে বিশাল ক্ষমতা, যে ইচ্ছা তাই করতে পারে। একজন ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস অথবা ডিসিটি অফ রেভিনিউ মানে কাস্টমসের বা ভেটের, তার হাতে যে অডেল ক্ষমতা, সে যে কোনো ব্যবসায়ীকে, আমি সাংবাদিকতা করি, প্রাইভেট সেক্টরেই করি, আমাদের মালিকদের বিভিন্ন ধরনের ব্যবসা আছে, বিভিন্ন জায়গায় আমি দেখেছি। মানে বিশাল বড় কোম্পানি নিয়মিত ট্যাক্স দিচ্ছে, ভ্যাট দিচ্ছে, একদিন রাতের বেলায় সে কম্পিউটারগুলো নিয়ে চলে গেল কাস্টমসের লোকেরা, ভেটের লোকেরা। এগুলো ভয়ঙ্কর রকমের অথরিটি, মানে অথরিটেরিয়ান ডিক্টেটরশিপ রীতিমতো, এবং টাকা না দেওয়া পর্যন্ত এগুলো ছাড় দিচ্ছে না। এই ডিসকাশনটাকে যদি আপনার কমাতে হয় তাহলে রিফর্মের জায়গাটা যেতে হবে। রিফর্মে গেলেই অটোমেশনটা দরকার। এখন অটোমেশন হইলে ফেস টু ফেস দেখা হবে না, ফিজিক্যাল দেখা হবে না। আমাদের যেটা করছে কি, আমরা 80% ডিজিটাল করছি, 20% রেখে দিচ্ছি যাতে ফেস টু ফেস দেখাটা হয়। এইটা হলো পুরো প্যাকেজটাই এইভাবে প্রত্যেকটা স্তরে করা হচ্ছে। আপনি দেখেন, আমরা কি কোনোটা মানছি? ঢাকা শহরের কোটি কোটি টাকা খরচ করে ট্রাফিক সিগন্যাল করা হয়েছে, কিন্তু ফাইনালি কিন্তু এটা ম্যানুয়ালি অপারেট করে। এটা কিন্তু আপনি এখানে কোনো ধরনের অটোমেশন করতে পারছেন না, এই জায়গাটা। এবং এখানে রাজনৈতিক নেতৃত্বের একটা বড় দুর্বলতা আছে, অদক্ষতা আছে, এবং রাজনৈতিক নেতৃত্ব আসলে আমলাতন্ত্রের ভেতরে গভীরভাবে প্রবেশ করে না। করলে এই জায়গাগুলো কিন্তু আইডেন্টিফাইড হতো। এটা শুধু সরকারি কর্মকর্তারা নিজেদের তাগিদে করবেন এইটা ভাবার কোনো কারণ নাই, কিন্তু তাদেরকেও কিন্তু নেতৃত্ব দিতে হয়, এবং নেতৃত্ব আসেই কিন্তু রাজনৈতিক জায়গা থেকে। সেটা হচ্ছে না বলেই আমার কাছে মনে হয় যে আমাদের একটা স্থবিরতা দেখা দিয়েছে, আমরা তো মুভ করতে পারছি না। বেশি হওয়া উচিত, কারণ আমরা দেখি যে বাজেট করার সময় টাকা নিয়ে টানাটানি, ঘাটতি ওইটুকুই করে, কার এলাকায় কতটুকু বরাদ্দ আছে, মানে আরে বড় সক্ষমতার থেকে বড় লক্ষ্যমাত্রা দিতে হয় এনবিআর কে। কিন্তু এই জায়গাটা ঠিক করলে তো এই আমার ঘাটতির পরিমাণটাও কমে যেত, বা কিন্তু সেটা চাহিদা পূরণ করতে পারতাম। আমাদের এই যে পদ্মা সেতুর কথা উনি বললেন, এত বড় একটা পদ্মা সেতু আমরা করলাম, এত আধুনিক একটা সেতু করলাম, এত উপকারী একটা সেতু করলাম, তার টোল কালেকশন প্রসেস ম্যানুয়াল। আপনি দেখেন ঈদের সময় 4-5, আপনারাই রিপোর্ট করেন, 4-5 কিলোমিটার, 5-6 কিলোমিটার জাম লেগে যাচ্ছে। আমরা শুরুর দিন থেকে এটাকে একটা আপনি আধুনিক সিস্টেমে আনতে পারলাম না। বেশি দূরে ইউরোপ আমেরিকায় যাওয়ার দরকার না, আপনি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে দেখেন কোনো গাড়ি কোথাও আটকাচ্ছে না। রাডার সিস্টেমের মাধ্যমে প্রত্যেকটা গাড়ির নাম্বার অনুযায়ী তার ট্যাক্স আদায় হয়ে যাচ্ছে। এটা করা কি খুব কঠিন? এখানে রেভিনিউ তো গভর্নমেন্টের আসছে, তো অটোমেটিক চলে। আর একটু যোগ করি, ওই কাজগুলো দেওয়া হয়েছে বিদেশিদেরকে, কোরিয়ান এবং আরেকটা কোন কোম্পানিকে দেওয়া হয়েছে, সে তো ঠিকই ফরেন কারেন্সি নিয়ে যাচ্ছে লস করি। আমার কি এই নিজেদের কোম্পানির এই সক্ষমতাটাও হয়নি যে আমি টোলটা কালেকশন করি? সেটাই। অথবা আমি একটা অ্যাডভান্স সিস্টেম করি, প্রিপেড সিস্টেম করি। পদ্মা সেতুতে যে গাড়ি যাবে সে আগেই হয়তো প্রিপেড কার্ড কিনে নেবে, এবং এটা যাওয়ার সময় তার এখানে রিড করে যাবে। টেকনোলজিতে তো এটা সম্ভব। কিছু সেতুর ক্ষেত্রে আমরা ফাস্ট ট্র্যাক করেছে, কিন্তু তাও ওই জায়গায় যায় না, ইটিসির জায়গায়। ইটিসি বলতে যেটা বোঝায় অটোমেটিক টোল কালেকশন, ওই জায়গায় যায়নি এখন পর্যন্ত। আমাদের আরেকটা জিনিস হলো, আমাদের জবাবদিহিতার জায়গায় একটা বড় অভাব আছে। প্রতি বছর আমরা একটা বাজেট করি, সেই বাজেটটা আমরা বাস্তবায়ন করি না, পরে একটাকে সংশোধনী বাজেট করতে হয়, সেটা পার্লামেন্টে পাশ করানো হয়। কখনো এমপিরা প্রশ্ন করে না যে এনবিআরকে যে একটা রেভিনিউ টার্গেট দেওয়া হলো, সে কেন এটা বাস্তবায়ন করতে পারলো না, এই প্রশ্ন উত্থাপিত হয় না। জাস্ট এটা উঠে পাশ করে নেওয়া হয়। কেন বাজেট আমি পুরোটা বাস্তবায়ন করতে পারলাম না, কেন আমার উন্নয়ন বাজেট কাটছাট করতে হলো, ইআরডি বলেন, অন্যরা বলেন, প্ল্যানিং কমিশন বলেন, প্ল্যানিং মিনিস্টার বলেন, কারও কোনো জবাবদিহিতার জায়গা নেই। এই জবাবদিহিহীন একটা পরিবেশ আমাদেরকে রিফর্মের জায়গা নষ্ট করছে, সুশাসন থেকে মানুষকে বঞ্চিত করছে। একটা সুশাসিত গণতান্ত্রিক সমাজ তো আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা। এখানে যেতে পারছি না আমি, আমার কাছে মনে হয় যে একটা অঙ্গীকারের অভাব থেকে। অঙ্গীকার নেই যে আমি মানুষকে সত্যি একটা
মানুষের ভাবনাটা মাথায় নিয়ে কাজগুলো করব, সেই ভাবনাটা কোথাও হবে। থানাগুলোর দেখেন এত কথা বলে বলে আমরা থানাগুলোর, কিন্তু থানাগুলো কিন্তু নিপীড়ন কেন্দ্র রয়ে গেছে। এবং আমার ট্যাক্স সিস্টেমটা, ট্যাক্স নিয়ে তো বেশি কথা হচ্ছে, মজিদ ভাইকে পেলাম বলেই বললাম, আমাদের পুরো রেভিনিউ সিস্টেমটাই নিপীড়নমূলক, নিবর্তনমূলক। আপনি পরোক্ষ কর নির্ভর অর্থনীতি চালু করেছেন, প্রত্যক্ষ কর কম, তার অর্থ হলো মানুষ তো জানতেই পারছে না তার পকেট থেকে কিভাবে রাষ্ট্র টাকা নিয়ে নিচ্ছে। তো এইটা তো একটা অর্থনীতির ভিত্তি হতে পারে না। ফলে আপনার নগদ টাকার সংকট, আপনি প্রয়োজনের সময়, এমনকি করোনার সময় আপনার যে প্রণোদনা সেটি ব্যাংক নির্ভর হতে হয়েছে, আপনার কাছে কোনো নগদ টাকা ছিল না। জি, ডক্টর আব্দুল মজিদ, মানে প্রত্যক্ষ কর আমরা বাড়াতে পারছি না কেন? মানে আমাদের কি কনসেন্ট্রেশনটাই কম কিনা? না, ওখানে ওই যে উনি যেটা বললেন পদ্ধতিগতভাবে পরোক্ষ কর খুব ইজিলি নেওয়া যায় এবং নিয়ে আবার জমা দিতে হয় কিনা সেটাও জানার কোনো ব্যাপার নেই। ভ্যাট টাচেস এভরিবডি বাট ইনকাম ট্যাক্স ডাজ নট। ইনকাম ট্যাক্স যেহেতু সকলকে টাচ করে না, শুধু যে করে আয় করে তার, সুতরাং ওখানেই একটা বিভাজন হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা ওই ভ্যাট এবং বলছিলেন ডিসক্রিপশনারি পাওয়ার। এবার এই যে 2023 সালের যে নতুন আয়কর আইনটি করা হয়েছে, এখানে বহু জায়গায় এই ফাইন, জরিমানা বা ইত্যাদি ইত্যাদি এইগুলোর সংখ্যা সমাহার বেশি। প্রত্যক্ষ কর হলে হচ্ছে কি, আমি সরাসরি করদাতার যা আয় আছে সেটা দেখে কাগজপত্র দিয়ে তার কাছে একটা ব্যাখ্যা নিয়ে এবং সে আমারে যে দিচ্ছে এটা ডাইরেক্টলি একটা যোগাযোগের বিষয় হয়ে যায়। পরোক্ষ করের সমস্যা হচ্ছে আমি দিয়ে যাচ্ছি, কিন্তু ওইটা শেষ পর্যন্ত ইয়েতে যাচ্ছে কি না সেটার কোনো খবর না। যার জন্যে আমি যখন 15% ভ্যাট মওকুফ করে দিচ্ছি এই প্রত্যাশায় যে নিশ্চয়ই এই 15% দাম ওই জিনিসটার কমে যাবে, এই প্রত্যাশায় আমি দিচ্ছি, কিন্তু দাম কমানোর সময় তখন আর ওই আমার এই ছাড়ের কোনো ইম্পোর্টার হয়তো কমই আনছেন, কিন্তু আমরা বাজারে ওই ওখান থেকে নিয়ে নিচ্ছে পয়সাটা, মানে কম দিচ্ছে, কিন্তু আলটিমেটলি 2008 সালের কথাই বলি, ওই একবার ভোজ্য তেল কোম্পানিওয়ালারা এসে আমাকে বললো যে স্যার আপনি 15% ভ্যাটটা কমিয়ে দেন, কারণ তেলের খুব দাম বেড়ে যাচ্ছে, এটা দিলেই হবে। তাই বললাম কত হয়? তা 15% তখন ওই রূপচান্দা ওই যে 5 লিটার ওইটা ছিল 300 টাকা দাম আর কি। তা বললাম ঠিক আছে, আমি যদি কমিয়ে দেই তাহলে নিশ্চয়ই কালকের থেকে নিশ্চয়ই 255 টাকায় বিক্রি হওয়া উচিত, 45 টাকা, 3×45। তখন বলে কি স্যার বিক্রি তো আর আমরা করি নে, ওই করে ওরা দোকানদাররা, ওরা কি করে স্যার। তা আমি বললাম সেইটার আপনি নিশ্চয়তা দিতে পাচ্ছেন না, আপনি আমার কাছ থেকে রাষ্ট্রের 15% কমিয়ে দিচ্ছেন, আপনি তো ওই করদাতার আমও যাচ্ছে ছালাও যাচ্ছে, অর্থাৎ তার ওই আগের দামেই জিনিস কিনতে হচ্ছে, অথচ মাঝখানে মিলে রাষ্ট্র 15% পাচ্ছে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি পরোক্ষ কর আসলে ইকোনমির জন্যে মানে সকলকে টাচ করে, যেহেতু সকলকে করে, আর ওটাতে আয় করতে মানে আদায় করতেও কোনো কষ্ট হচ্ছে না। যেমন আমরা এই যে 10% ওই যে বলে না উৎসে কর, এটা কাটি, এটা তো আরও সোজা, আপনি এটা লেনদেন করবেন ওখান থেকে নিয়ে নেবে, ওর কিছু না। আবার এখন ওই টাকাটা উনি জমা দিচ্ছেন কিনা সেটা দেখার বিষয়। ওই যে পরে অ্যাডজাস্টমেন্ট নিয়ে অনেক সমস্যা মিলতে যাচ্ছে না। সৈয়দ ইশতিয়াক, আপনার কাছে একটু আসতে যাচ্ছি যে ব্যাংকিং খাতের কথা আমরা দীর্ঘদিন বলছি, সুশাসনের অভাব। আমরা দেখছি যে বিশেষ কিছু গোষ্ঠী এই খাত থেকে সুবিধা পাচ্ছে, আবার খেলাপি ঋণের বোঝাটাও আমরা দেখছি। নিয়ন্ত্রক সংস্থার ভূমিকাও অনেক ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ হচ্ছে। মানে আপনাদের মতামত কি আসলে এই জায়গাটা আমরা ঠিক করতে পারছি না কেন? আসলে ঠিক করতে পারছি না কারণ ঠিক করতে চাচ্ছি না, আমাদের হাতছাড়া হয়ে গেছে। ব্যাংকিং খাতের প্রথম দুর্বলতা দাঁড়িয়েছে দ্বৈত শাসন। অর্থ মন্ত্রণালয়ের অধীনে একটি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, যে কিনা প্রশাসনিক এবং রাজনৈতিক হস্তক্ষেপ করছে প্রত্যেকটা জায়গায়। অন্যদিকে হলো বাংলাদেশ ব্যাংক কাগজে কলমে কাস্টোডিয়ান, কিন্তু তার হাতে আসলে সেই অর্থে কোনো ক্ষমতা নেই। আপনাকে একটা করতে হবে, আমি জানি না এটা কেন, এটা কিন্তু একবার চলেও গিয়েছিল, এটাকে ফেরত আনা হয়েছে এই আর্থিক প্রতিষ্ঠান বিভাগটাকে। এর মাধ্যমে দ্বৈত শাসন ব্যবস্থা কায়েম হয়েছে এবং এতে করে কে যে আসলে অভিভাবক এটাই চিহ্নিত হতে পারছে না। আরেকটা হলো আপনি দেখেছেন যে আইন করে ব্যাংকের মালিক একটা পরিবারের জমিদারি কায়েম করা হয়েছে। এতে করে যেটা হয়েছে, একই পরিবারের লোকজন বছরের পর বছর এগুলোর উপরে ছড়ি ঘোরাচ্ছে, ব্যাংকিং সিস্টেমটার উপরে ছড়ি ঘোরাচ্ছে।
আমি নিজে ইকোনমিক রিপোর্টার থাকাকালে দেখতাম যে ব্যাংকের চেয়ারম্যান না কদাচিৎ ব্যাংকে আসতেন। এখন তো চেয়ারম্যানরাই অফিস করেন, এমডিরা তাদের কথা শুনে শুনে প্রতিটা জিনিস স্যাংশন করেন। এবং দীর্ঘ সময় যে বিভিন্ন কাণ্ডগুলো ঘটেছে বিভিন্ন ব্যাংকে, এগুলো দেখেন চোখের সামনে ঘটেছে, কিন্তু সেইভাবে কিন্তু সতর্ক হওয়া হয়নি। ন্যাশনাল ব্যাংকের কথাই যদি চিন্তা করেন, একটা পরিবার, শিকদার পরিবার, তারা যেটা করেছে এমনকি স্লিপ লিখে টাকা নিয়ে চলে গেছে ব্রাঞ্চ থেকে। এই দৃষ্টান্ত আছে। এগুলো কি বাংলাদেশ ব্যাংক জানতো না? কিন্তু কোনো ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেনি। আপনি বাচ্চু সাহেবের ব্যাংকের কথা চিনেন, একটা ব্যাংক নাই হয়ে গেল বলতে গেলে তার কারণে। এবং ওখানে কিন্তু এই কাজগুলোই করেছেন, কিন্তু দেদারসের ঋণ দিয়েছেন, পত্রপত্রিকায় রিপোর্ট হয়েছে, টেলিভিশনগুলো রিপোর্ট করেছে, কিন্তু মাথায় তোলা হয়নি। ফার্মার্স ব্যাংক চোখের সামনে নাই হয়ে গেল একটা ব্যাংক। পদ্মা ব্যাংক নামে তাকে ফেরত আনার চেষ্টা করা হলো, সেটাও সফল হলো না। এমনভাবে কাজগুলো ব্যাংকের মালিকরা করেছে। অন্য অনেকগুলো ব্যাংকেও কিন্তু এই কাজ করা হয়েছে। ফলে যেটা হচ্ছে, ব্যাংকিং খাতে ব্যাংকার ম্যানেজমেন্ট সিস্টেম দাঁড়ায় নেই, এটা মালিকদের একটা জমিদারি কায়েম হয়েছে। এক ব্যক্তির হাতে অনেকগুলো ব্যাংক, তিনি যা ইচ্ছা তাই করছেন। ভালো ব্যাংক, খারাপ ব্যাংক তার হাতে চলে গেছে। এবং এখানে ভুইফুরে লোন দেওয়া হচ্ছে, বেনামি ঋণ দেওয়া হচ্ছে। দু একটা ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ব্যাংক দু একটা ক্ষেত্রে চেষ্টা করেছে, এখন চেষ্টাটাও ছেড়ে দিয়েছে। কিছুদিন আগে একজন ব্যাংকের এমডি পদত্যাগ করেছেন, তিনি বলেছেন যে মালিক পক্ষের বেনামি ঋণের চাপে আমি পদত্যাগ করলাম। বাংলাদেশ ব্যাংক কোথায়? তার তো দায়িত্ব ছিল সেখানে তার পক্ষে, ওই এমডির পক্ষে দাঁড়ানো, এটা দাঁড়ায় নেই। হলমার্ক কেলেঙ্কারি বলেন, বিসমিল্লাহ গ্রুপ বলেন, এই যে জনতা ব্যাংক, অর্থমন্ত্রী নিজে দাঁড়িয়ে বলেছেন যে বারাকাতের কারণে একটি ব্যাংক শেষ হয়ে গেল। তো যার কারণেই হোক একটা ব্যাংক শেষ হয়ে গেলো, অর্থমন্ত্রী বলছেন যে পুকুর চুরি না সাগর চুরি হয়েছে। তারপরেও আমরা কিন্তু কোনো পরিবর্তন দেখলাম না। তার অর্থ হলো যে ব্যাংকগুলোতে নানাভাবে লালবাতি জ্বালানোর পরে এখন রেড, অরেঞ্জ, ইয়েলো নানা ধরনের মার্কিং করা হচ্ছে। ব্যাংক খাত নিয়ে বাংলাদেশে যেটা চলছে, এটা একটা খুবই স্পর্শকাতর জায়গায় গেছে। এখানে আসলে ক্ষমতা কাঠামোর জায়গা থেকে একটা সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আর এদেরকে প্রশ্রয় দিব না। আমরা এবং খেলাপি ঋণ নিয়েও যে হিসাবটা, আপনার অসংখ্য খেলাপি ঋণ, কিন্তু আমরা করছি কি ক্লাসিফিকেশন ধরে ধরে আলাদা করে হিসাব করছি, বলে খেলাপি ঋণ কমিয়ে আসছে। এই যে লুকিয়ে ছাপিয়ে স্ট্যাটিস্টিক্স তৈরি করা, এটাও কিন্তু ব্যাংকিং খাতের জন্য কোনো সুফল বয়ে আনবে না। বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিত করতে হবে, তাকে কাজ করতে দিতে হবে। বাংলাদেশ ব্যাংকের উপরে যদি কোনো খবরদারির দরকার হয়, সেটা একমাত্র জায়গা হলো রাজনৈতিক নেতৃত্ব, সংসদীয় কমিটি। কিন্তু এখানে যেভাবে অর্থ মন্ত্রণালয়ের অধীনে একটা বিভাগ রেখে যে কাজটা করা হয়েছে, এর থেকে বেরিয়ে আসা ছাড়া উপায় নেই। এবং বড় বড় ঋণ খেলাপি যারা আছে তাদেরকে আসলে জবাবদিহিতার আওতায় না, তাদের কাছ থেকে আদায় করার জন্য আন্তরিকতা দেখানো, এবং তাদের যে যোগসাজশ। আপনি জানেন যে 2015 সালে ইউএনডিপি একটা প্রাইমার বের করেছিল যে তৃতীয় বিশ্বের দেশগুলোতে কিভাবে দুর্নীতি হয়। তারা 1 নম্বর কথা বলেছে রাজনৈতিক নেতৃত্বের সাথে আমলাতন্ত্রের যোগসাজশ। মানে এটা আপনি বন্ধ করবেন কি করে? ওই কমিটমেন্টের জায়গাটা যেটা উনি বলছিলেন বারবার। জি ডক্টর আব্দুল মজিদ, মানে আর্থিক খাতে আসলে একদিকে দেখছি যে আমরা সংস্কারও আগাচ্ছে না, আবার এই যে যোগসাজশের কথা আসছে, অনিয়মের কথা আসছে, মানে এই জায়গাটা আমাদের মতো অর্থনীতির রাষ্ট্রের মানে এখন মোটা দাগে আসলে করণীয় কি হতে পারে? প্রথম প্রধান করণীয় হচ্ছে আস্থা ফিরিয়ে আনতে হবে। ব্যাংকিং খাত কিন্তু মানুষের আস্থার উপরে চলে, ওই জন্যই মানুষ টাকা রাখে। এবং এই রাখে এই জন্যই যে আমার এই টাকাটা দিয়ে উনি আবার যিনি ভালো ব্যবসা করেন তাকে দেবেন, দিয়ে সে একটা শিল্প বা কোনো কিছু গড়লে ওখানে আমার চাকরি হবে, এবং এইভাবে আই উইল বি রিওয়ার্ডেড, এই ভরসায় এই আশায় টাকাটা দিয়ে থাকে। এবং ওখান থেকে সে একটা রিটার্ন ওইটুকুই প্রত্যাশা করে যেন ইনফ্লেশন তার এটা না কমিয়ে ফেলে, অর্থাৎ এমন না হয় যে ওর টাকা কমে যায় ওইটা পাওয়ার, ওই জন্যই ওর ওইটুকু ইন্টারেস্ট চায়, আর কিছু না। দিতে হবে এগুলো। এখন সে যদি দেখে আমার এই টাকা দিয়ে সেই টাকা কোথায় গেছে আর আমি আর জানতে পারছি না। একটি খুব নামকরা ব্যাংকের কথা বলছি, সে বয়সও খুব বেশি না তার, সে চেয়ারম্যান, বলে কি টাকা সব আমাদের। ওই ব্যাংক কিন্তু বহু এসএমইকে টাকা দেওয়ার সিস্টেম ছিল এসএমইকে। সে এখন আর বলে এসএমই কোথায়, এটা আমার ব্যাংক, আমাদের ব্যাংক। এবং ওর এই কোম্পানি বেনামে যা হোক তাদেরকে লোন দিচ্ছে। এইগুলো তো জনগণ দেখতেছে। ফলে আমাদের কিন্তু আমানত কমে যাচ্ছে।
এবং এই আমানত কমে যাওয়াটা কিন্তু এটা খুব বাজে লক্ষণ, কারণ এই টাকাটা তাহলে কোথায় যাচ্ছে? এই টাকাটা এখানে আসছে না, এবং এই টাকা যে আরও টাকা তৈরি টাকাটা ব্যাংক করতে ব্যবস্থার পারতো, বাইরে চলে যাচ্ছে। বাইরে চলে যাচ্ছে, এবং এই যে টাকা তৈরি করতে পারতো, আমি ব্যাংকে দেবো, ব্যাংক ওইটা দিয়ে ব্যবসা বাণিজ্য করবে, ব্যবসা মানে ব্যবসায়ীদের দেবে, ব্যবসায়ীরা সেইটা দিয়ে কর্মসৃজন হবে, ইন্ডাস্ট্রি গড়ে তুলবে। আমি একা একা তো পারবো না একটা ইন্ডাস্ট্রি করতে। পুঁজিবাজারের ব্যাপারটাও তাই, কিন্তু আমার অল্প টাকা দিয়ে তো আমি এটা কিছু করতে পারবো না, কিন্তু আমি পুঁজিবাজারে টাকাটা দিলে একটা বড় কোম্পানির নামে সে তার পুঁজি বাড়বে, সে কাজ করবে, আমি সেখান থেকে লাভ পাবো। ওখানে যদি আমি দেখি যে এটা ভিন্ন ধরনের হয়ে যাচ্ছে, থাকছে না ওনার টাকা, কারণ একবারও এরা কিন্তু বলে না যে আই এম নট দ্য ওনার, কারণ ওনার হচ্ছে আমার এই বিনিয়োগকারী, মানে যে জামানতকারী, তার কোনো ওখানে সে নাই। এটা পাবলিক মানি, তো এটা পাবলিক মানি, সেই টাকাটাকে পার্সোনাল মানি মনে করে নিয়ে পারিবারিক করে। আপনি বাংলাদেশে কিভাবে হবে দেখেন, ব্যাংকিং আইনটার সংশোধনের একটা প্রস্তাব যখন উঠলো বা দেখা গেল, একটা একেবারে মাগরিবের ওকে কেবল আজান হবে, আর একটু পরেই হয়তো মাগরিবের আজান দেবে, ওই সময় একজন উঠে বললো না এটা কি বলে মালিকানা এই 12 বছর না 9 বছর থেকে 12 বছর। এগুলো তো জনগণ থেকে, আমি বারবার ওইটাই বলতে চাচ্ছি, পাবলিক পারসেপশনকে অনার করতে হবে, পাবলিক পারসেপশনকে ক্লিয়ার করতে হবে যে আমরা যেটা করছি বা যেটা হচ্ছে সেটা তোমার কল্যাণের জন্যই হচ্ছে। আর যদি সে দেখে যে আমার টাকার কোনো হিসাব পাওয়া যাচ্ছে না, আমার টাকা চলে গেছে অন্য জায়গায়, বা তার কোনো ব্যবস্থা হচ্ছে না, বিচার হচ্ছে না, বিচার হওয়াটা সুশাসনটা কিন্তু ইভেন একটা আইডিয়ালিস্টিক ওয়েতে হলেও এটা হওয়া দরকার। হলে না তখন আস্থা পাবে যে না আমার জিনিসটার একটা ব্যবস্থা হচ্ছে, বিবরণটা হচ্ছে। হ্যাঁ, এই যে সাম্প্রতিককালে আপনার ব্যাংক এক ব্যাংকে আরেক ব্যাংকের সাথে মার্জ, এটা মনে হচ্ছে যে এটা আইওয়াস অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার একটা ব্যাপার আর কি। একটা অসুস্থ লোকেরা এক সুস্থ লোকের সাথে বেঁধে দিলাম, দিয়ে তারপরে হলো না, মার্জও হয় না তা না, এটা কথা ঠিক আছে, কিন্তু এটা কোনো সমতার তার ও যে অসুস্থ কেন হয়েছে সেটার বিচার আচার করলাম না বা দেখা গেল না। আমি আবার ওইটাই বলছি যেটা উনি বলতেছিলেন, সুশাসন প্রতিষ্ঠা না করলে, সুশাসনটা দরকার সুশাসনের স্বার্থে, নইলে কিন্তু সুশাসন কিন্তু স্থিতিশীল হবে না। আপনি উন্নয়ন করবেন ঠিক আছে, কিন্তু সেই উন্নয়ন স্থিতিশীল করতে গেলে ওখানে আপনার সুশাসনকে করতে হবে, তাহলে এটা অর্থবহ হবে, নইলে আপনার এটা দিয়ে ওইটার কাজ হবে না। জি, সেই কারণে হচ্ছে না। আওয়ামী লীগ সরকার টানা 4র্থ মেয়াদে ক্ষমতায়, মানে সেক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছার কথা আপনি বলছিলেন, মানে এই সুশাসন প্রতিষ্ঠায় আসলে অগ্রাধিকার দেখছেন কিনা সরকারের? না, দেখছি না বলেই তো এই কথাগুলো আসছে। দেখলে তো এই যে পাবলিক মানি, মানুষের টাকা ডিল করে ব্যাংক, এগুলো কেন ব্যক্তি মালিকানাধীন লোকজন তারা তাদের টাকা মনে করবে? ওখানে তো রাষ্ট্র প্রশ্ন করার কথা, রাষ্ট্র দেখার কথা। আমরা বলি যে স্টেট ওভারসাইট বলে একটা কথা আছে, দেখার জায়গাটা তো ওখানেই, তো সেই দেখার জায়গাটা আমরা দেখতে পাচ্ছি না। পার্লামেন্টের যে নানা একটা ভূমিকা থাকে রাষ্ট্রের প্রতিষ্ঠানের, আমরা সবচেয়ে বড় প্রতিষ্ঠান রাষ্ট্রের পার্লামেন্ট, তারও আমি কোনো ভূমিকা দেখছি না। সুশাসন এমন একটা জায়গায় বর্তমান আওয়ামী লীগ সরকারের জন্য আমি বলবো এমন একটা জায়গায় এসে পড়ছে, তার চ্যালেঞ্জ এবং অপরচুনিটি এক জায়গায় এসে দাঁড়িয়েছে, একটাই। তার চ্যালেঞ্জ হলো সুশাসন, কারণ হলো যে তাকে কেউ চ্যালেঞ্জ করার নাই, অপোজিশন বলতে কিছু নেই, পুরোটাই তার জায়গা। অপরচুনিটিও তার সুশাসন, কারণ সে চাইলে দিতে পারে যদি সে মনে করে যে আমি এই সুশাসনের যে বিরাট স্কোপটা আমার তৈরি হয়েছে আমি সেটাকে কাজে লাগাতে চাই, কারণ আমাকে কেউ প্রশ্ন করার নেই। এখন চ্যালেঞ্জ আর অপরচুনিটি যখন এক বিন্দুতে মিলেছে, আর আমরা নিতে পারবো কিনা, নেয়ার ইচ্ছাটা আছে কিনা, সক্ষমতাটা আছে কিনা, এটা গুরুত্বপূর্ণ। মানে সেক্ষেত্রে সরকার যদি সেটি চায় তাহলে কি সম্ভব? সম্ভব, অবশ্যই আজকে ছেলে কালকেই সম্ভব। মানে তাহলে বাধাটা কি চাওয়াতে? বাধাটা প্রধানমন্ত্রী কিন্তু সাম্প্রতিক সময় বলেছেন না, প্রধানমন্ত্রী একা একটা সরকার লিড করেন না। প্রধানমন্ত্রী শি ইজ দ্য সুপ্রিম লিডার একটা সংসদীয় কাঠামোতে, কিন্তু তার তো স্টেট উইদিন দ্য স্টেট নানা স্তর আছে, স্থানীয় সরকার কাঠামো আছে, তার সংসদ আছে, তার আমলাতন্ত্র আছে, তার নানা ধরনের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট আছে। আমরা সেগুলোকে একটু সেই জায়গাগুলোতে যারা কাজ করছেন, রাজনৈতিক নেতৃত্ব এবং সরকারি নেতৃত্ব, আমলাতান্ত্রিক নেতৃত্ব, তারা কি এটা চিন্তা করছেন? এখানে গণমাধ্যমেরও ভূমিকা আছে, এখানে সিভিল সোসাইটি, নাগরিক সমাজের ভূমিকা আছে। আমরা কেউ তো কোথাও এই কথাগুলো বলছি না। তো বিশ্ববিদ্যালয়কে প্রধানমন্ত্রী চালিয়ে যাবেন, তাহলে বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্যদের এরকম কাণ্ড কারখানা কেন শুনি আমরা? একদিন 250 নিয়োগ,
খুলনার এক বিশ্ববিদ্যালয়ে দেখলাম উপাচার্য কাউকে নিয়োগ দিতে না পেরে আত্মীয় স্বজনের ভিতরে সেরকম তো চাকরকেও নিয়োগ দিয়েছেন। এগুলো তো সুশাসনের দৃষ্টান্ত না, তাই না? এইগুলো থেকে বেরিয়ে আসতে গেলে একটা বড় ধরনের চাওয়া প্রয়োজন, আমরা চাইতে পারছি কিনা সেটা, প্রত্যাশার জায়গাটা, আমি করবো এই কাজটা, ওই ডিটারমিনেশনটা, ওইটা আমি করতে চাই, কনভিকশন, হৃদয়ের গহীন থেকে চাওয়াটা, সেটা খুব গুরুত্বপূর্ণ। জি ডক্টর আব্দুল মজিদ, আমরা একদমই শেষ পর্যায়ে পুরো যে আলোচনা হলো আর কি, সুশাসন মানে সদিচ্ছা বা চাওয়াটাই প্রধানভাবে এসেছে আর কি, মানে সেই জায়গাটাতে আপনার কোনো পরামর্শ আছে কিনা মোটা দাগে? আমার পরামর্শ ওইটাই, রবীন্দ্রনাথের কথা তো আমরা আমি অনেকেরই শুনি, কথায় কথায় রবীন্দ্রনাথকে খুব করেন, কোট করেন, ইত্যাদি করেন, কিন্তু এই জিনিসটা তো দেখা দরকার, অন্যায় যে করে আর অন্যায় যে সহে দুজনেরই কিন্তু সমানভাবে দোহে, মানে দহন করে, কারণ দুজন সমান অপরাধ করে, সমান অপরাধ করে। আমাদের হাদিসেও আছে, আর রাশিঘর মুর্তাশি ফিন্নারে, ঘুষ গ্রহণকারী আর ঘুষ দানকারী দুজনেই দোজখে যাবে। কথাটা এই জন্যেই যে কারণ একজনের এক হাতে তালি বাজে না, বিষয়টা একজনের দ্বারা হয় না। তা সুতরাং দুজনকেই স্থির প্রাজ্ঞ হতে হবে, কমিটেড হতে হবে যে না উই উইল গো টু দি টপ, আমরা এই কারণে হবে বা এইভাবে হবে। আমি আবার ওই কথাটাই আসতেছি, সমাজের কাছে, পাবলিকের কাছে এই পারসেপশনটা ক্লিয়ার করতে হবে যে উই আর ফর দি চেঞ্জ অ্যান্ড উই আর ফর দি ডেভেলপমেন্ট অপরচুনিটি, যা উনি বললেন 2-3টা এইগুলোতে, এইটা শুধু মুখে মুখে রাখলে হবে না। মুখে মুখে রেখে বললাম হলো না, যেমন কেউ যদি হঠাৎ বলেন আমি এখন এই কাজ শুরু করেছি, তাই এখন প্রশ্ন হচ্ছে এতদিন করেননি কেন? হ্যাঁ, বা এটার অনেক ধরনের মানে বিষয় আছে, সেগুলোকে সেখান থেকেই স্পষ্ট হতে হবে, আসতে হবে। জি, আপনাদের দুজনকেই ধন্যবাদ, আমাদের সাথে আর সময় নেই, আমাদের স্টুডিওতে এসে গুরুত্বপূর্ণ আলোচনা অংশ নেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, আজ এখানেই শেষ করছি। আমাদের এই অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন এনটিভির অনলাইন www.ntvbd.com এ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি। তুমি নিজের জীবনটা শেষ করলে, সাথে আমারটাও শেষ করে দিয়ে গেলে। আপনি এই মেয়েটাকে চেনেন না? না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।